বাংলাদেশে বিকৃত যৌনতার স্বাভাবিকীকরণের কাজকর্ম শুরু হয় ৯০-এর দশকের শেষ দিকে। ২৫ বছরের বেশি সময় ধরে নানান আঙ্গিকে কাজকর্ম চলছে। মূল আলোচনাতে যাবার আগে একটি সামারি দিয়ে দেই। বাংলাদেশে যত ধরনের এলজিবিটি কর্মকাণ্ড হয়েছে সবগুলোর মধ্যে নিচের কয়েকটি বৈশিষ্ট্য আছে। বিদেশি কানেকশন। বাংলাদেশে এলজিবিটি আন্দোলনের প্রতিটি ধাপে সক্রিয়ভাবে যুক্ত ছিল পশ্চিমা ফান্ডিং, আন্তর্জাতিক সংস্থা ও এনজিও, আন্তর্জাতিক ও আঞ্চলিক এলজিবিটি নেটওয়ার্ক, দেশীয় এনজিও। শব্দ জাদু। বাংলাদেশে সরাসরি এলজিবিটি বা সমকামী শব্দটা ব্যবহার করে কাজ করা কঠিন, তাই এখানে শুরু থেকে কাজ হয়েছে বিভিন্ন অপরিচিত শব্দ, পরিভাষা ও অ্যাক্রোনিমের আড়ালে। যেমন যৌন স্বাস্থ্য, MSM, মেন হু হ্যাভ সেক্স উইথ মেন, এমন পুরুষ যে অন্য পুরুষের সাথে যৌনতায় লিপ্ত হয়। জেন্ডার আইডেন্টিটি, মনস্তাত্ত্বিক লিঙ্গ পরিচয়। SRHR, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস, যৌন এবং প্রজনন স্বাস্থ্য ও অধিকার। SOGI, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, যৌন রুচি, জেন্ডার আইডেন্টিটি, মনস্তাত্ত্বিক লিঙ্গ পরিচয়। SOGISEC, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার এক্সপ্রেশন অ্যান্ড সেক্স ক্যারেক্টারিস্টিক্স, যৌন সংখ্যালঘু, যৌন অধিকার, যৌন বৈচিত্র্য, বৈচিত্র্যময় লিঙ্গ পরিচয়। CSE, কম্প্রিহেন্সিভ সেক্সুয়াল এডুকেশন, যৌনতা সম্পর্কিত বিস্তারিত শিক্ষা। ট্রান্সজেন্ডার, শারীরিকভাবে সুস্থ পুরুষ যে নারী সাজে অথবা শারীরিকভাবে সুস্থ নারী যে পুরুষ সাজে। আপাতভাবে পার্থক্য থাকলেও এসব কথাবার্তার মূল বক্তব্য এক: অবাধ ও বিকৃত যৌনতা এবং ইচ্ছেমতো নিজের পরিচয় বেছে নেওয়ার বৈধতা ও সামাজিকীকরণ। প্রথম দেখায় অনেক জটিল মনে হলেও এগুলো সহজে বোঝার একটা উপায় আছে। যখন এ ধরনের আলোচনায় অধিকার শব্দটা আসবে, বুঝবেন এখানে বিকৃত যৌন কর্মের বৈধতা দেওয়ার কথা বলা হচ্ছে। যেমন যৌন এবং প্রজনন স্বাস্থ্য ও অধিকার সমান বিকৃত যৌনতার অধিকার। যখনই বৈচিত্র্য শব্দটা আসবে, বুঝবেন এখানে বিকৃতির কথা বলা হচ্ছে। যেমন বৈচিত্র্যময় যৌন পরিচয় সমান সমকামী বা উপকামী, বৈচিত্র্যময় যৌনরুচি সমান বিকৃত যৌনতা, বৈচিত্র্যময় লিঙ্গ পরিচয় সমান নারী সাজা পুরুষ বা পুরুষ সাজা নারী। পর্যায়ক্রমিক অগ্রগতি। বাংলাদেশে এলজিবিটি আন্দোলনের কৌশল হলো ধাপে ধাপে আগানো। প্রতি ধাপে তারা নীতি নির্ধারক এবং আমলাদের ছোট ছোট কিছু পদক্ষেপ নিতে প্ররোচিত বা প্রভাবিত করে। এই পদক্ষেপগুলো এমন যে আলাদাভাবে খুব একটা চোখে পড়ার মতো না, কিন্তু দিন শেষে ধাপে ধাপে অনেক দূর এগিয়ে যাওয়া যায়। মিডিয়া, সুশীল সমাজ, বামপন্থী। মোটামুটি শুরু থেকে বাংলাদেশে মিডিয়া, সুশীল সমাজ এবং বামপন্থীরা এলজিবিটি এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় বা সহযোগী হিসেবে কাজ করে গেছে। প্রথমে ব্যাপারটা একটু অদ্ভুত মনে হতে পারে। আদর্শিকভাবে কিংবা অন্তত মুখ রক্ষার জন্য হলেও এলজিবিটি আন্দোলনের মতো একটা সাম্রাজ্যবাদী প্রকল্পের বিরোধিতা বাংলাদেশের বামপন্থীদের করা উচিত ছিল। তারা সেটা করেনি, উল্টো সহযোগী হয়েছে। একটু খতিয়ে দেখলে ব্যাপারটাকে আর অদ্ভুত মনে হয় না। এলজিবিটি এজেন্ডার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বৈশ্বিক এনজিও নেটওয়ার্ক, আর বাংলাদেশের সুশীল, প্রগতিশীল ও বামপন্থীদের বড় একটা অংশ যেহেতু এনজিওজীবী, তাই বিরোধিতার কোনো ইচ্ছা থেকে থাকলেও তারা ডলারের প্রকোপে মুছে গেছে। এছাড়া প্রগতিশীল চিন্তাধারা বিশ্বাসগত বা আকিদাগতভাবেই পশ্চিম থেকে আসা যে কোনো মতবাদকে বিনা প্রশ্নে অন্ধভাবে গ্রহণ করে নেয় এরা, ক্রিটিক্যাল যাচাই করে না। 4 পর্যায়। আলোচনার সুবিধার জন্য বাংলাদেশে এলজিবিটি আন্দোলনের ইতিহাসকে আমি 4 পর্যায়ে ভাগ করেছি। প্রথম পর্যায় এইডস প্রতিরোধ ও জনস্বাস্থ্য। দ্বিতীয় পর্যায় গবেষণা এবং যৌন অধিকার, যৌন সংখ্যালঘু, যৌন বৈচিত্র্য। তৃতীয় পর্যায় সমকামী অধিকার। চতুর্থ পর্যায় যৌন শিক্ষা ও ট্রান্সজেন্ডার। তবে প্রতি ক্ষেত্রে যে এক পর্যায়ে শেষ হওয়ার পর নতুন আরেক পর্যায়ে শুরু হয়েছে, ব্যাপারটা তা না। আন্দোলনগুলোর ইতিহাস সাধারণ এমন পরিপাটিভাবে আগায় না, বিভিন্ন পর্যায়ের মধ্যে ওভারল্যাপ থাকে। এখানেও আছে, যেমন হিজড়াদের ট্রান্সজেন্ডার নাম দিয়ে নানা কার্যক্রম শুরু হয় 2000 সালেই। এই অর্থে ট্রান্সজেন্ডার বাদ নিয়ে বাংলাদেশে কাজ চলছে 20 বছরের বেশি সময় ধরে। তবে প্রকৃত অর্থে ট্রান্সজেন্ডার বাদকে গুরুত্ব দিয়ে এগিয়ে নেবার ব্যাপারটা শুরু হয় 2013 এর পর। তাই ট্রান্সজেন্ডার বাদকে আমি চতুর্থ পর্যায়ে রেখেছি। এই শ্রেণীবিভাগ বোঝার এবং আলোচনার সুবিধার জন্য কেউ চাইলে অন্য কোনোভাবেও শ্রেণীবিভাগ করে নিতে পারেন। ভূমিকা শেষ, এবার আমরা মূল আলোচনায় যেতে পারি। বাংলাদেশে এলজিবিটি এজেন্ডার নেপথ্যে কারা?
পর্ব 1। প্রথম পর্যায়, এইডস প্রতিরোধ ও যৌনস্বাস্থ্য। 90 দশকে আমেরিকা সহ বিভিন্ন পশ্চিমা দেশের পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো এইডস মহামারীকে বৈশ্বিক সংকট হিসেবে চিহ্নিত করে। এইডস মোকাবেলায় সরকারি, বেসরকারি এবং আন্তর্জাতিক খাত থেকে প্রচুর ফান্ড আসে। এই অর্থের উল্লেখযোগ্য একটা অংশ যায় এইডস সচেতনতা এবং এইডস রোগীদের নিয়ে কাজ করা এনজিওগুলোর কাছে। আর পশ্চিমা বিশ্বে যেখানে এইডস মহামারী শুরু, এইডস নিয়ে কাজ করা অধিকাংশ সংগঠন কোনো না কোনোভাবে সমকামী আন্দোলনের সাথে যুক্ত ছিল। অনেক ক্ষেত্রে একই লোক একাধিক সংগঠনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করত। ফলে এইডস মোকাবেলায় আসা ফান্ডিংয়ের উল্লেখযোগ্য একটা অংশ পৌঁছে গেল সমকামী অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের কাছে। ফান্ডিংয়ের সাথে সাথে বাড়ল তাদের প্রভাব। সবচেয়ে বেশি এইডস ঝুঁকিতে থাকা জনগোষ্ঠী হিসেবে জাতিসংঘের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের ECOSOC এর উপদেষ্টা পদও পেয়ে গেল কিছু কিছু সমকামী সংগঠন। জাতিসংঘের মাধ্যমে বিকৃত যৌনতার অধিকারের আলাপ তারা তুলতে শুরু করলো আন্তর্জাতিক পর্যায়েও। এভাবে গড়ে উঠল LGBT আন্দোলনের বৈশ্বিক প্রভাব ও বিস্তৃতি। এইডস মহামারীর আরেকটা অপ্রত্যাশিত প্রভাব ছিল। প্রাচ্যের অধিকাংশ দেশে সমকামিতার ব্যাপারে সামাজিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত নেতিবাচক, কিন্তু সমকামিতাকে ঘৃণ্য অপরাধ মনে করা হলেও এইডস সংক্রান্ত উদ্যোগে এসব দেশের সরকারের পক্ষ থেকে সরাসরি সাহায্য পাওয়া যায়। আর এর মাধ্যমে সমকামী সংগঠনগুলো কাজ করার সুযোগ পায় এসব দেশে। এভাবে গড়ে ওঠে প্রভাবশালী নেটওয়ার্ক। বাংলাদেশেও এভাবেই শুরু হয় LGBT আন্দোলনের কার্যক্রম। 90-এর দশকের শেষ দিকে বেশ কিছু দেশি ও বিদেশি এনজিও এইডস প্রতিরোধ এর ব্যানারে বাংলাদেশে কাজ করতে শুরু করে। স্বাভাবিকভাবেই সেই সময় এবং এখনও বাংলাদেশে এইডস আক্রান্তদের প্রায় সবাই ছিল সমকামী বা ইনজেকশনের মাধ্যমে ড্রাগ ব্যবহারকারী। কাজেই এইডস নিয়ে কাজ করা কার্যত ছিল সমলিঙ্গের সাথে যৌনতায় লিপ্ত পুরুষদের নিয়ে কাজ করা। তবে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গির কথা বিবেচনা করে জনপরিসরে এনজিওগুলো সরাসরি সমকামী বা হোমোসেক্সুয়াল শব্দ ব্যবহার না করে MSM ব্যবহার করে। MSM হলো ম্যান হু হ্যাভ সেক্স উইথ মেন এর সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ এমন পুরুষ যে অন্য পুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হয়। শিবানন্দ খান ও বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। 90-এর দশকের শুরুর দিকে উপমহাদেশে LGBT নেটওয়ার্ক তৈরিতে আগ্রহী হয়ে ওঠে ভারতীয় সমকামী অ্যাক্টিভিস্ট শিবানন্দ খান। ছোটবেলা থেকেই ব্রিটেনে পড়াশোনা করা শিবানন্দ খানের দীর্ঘ অভিজ্ঞতা ছিল সমকামী অ্যাক্টিভিজমে। ব্রিটেনে থাকা অবস্থায় সেখানকার দক্ষিণ এশীয় সমকামী নারী ও পুরুষদের নিয়ে শক্তি নামে একটি সংগঠনও তৈরি করেছিল সে। শিবানন্দ খান শক্তি উপমহাদেশে LGBT নিয়ে কাজ করার জন্য শিবানন্দ নাজ ফাউন্ডেশন NAZ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল নামে এনজিও তৈরি করে। দেশে দেশে ঘুরে শুরু করে নেটওয়ার্ক তৈরি করার কাজ। আসে বাংলাদেশেও। শিবানন্দের উৎসাহে সমকামী পুরুষদের যৌন স্বাস্থ্যসেবা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে 1996 সালে বাংলাদেশে তৈরি হয় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। প্রতিষ্ঠানটি সহকারী রেজিস্ট্রেশন পায় 1997 সালে। গবেষক আদনান হোসাইনের দেয়া তথ্য অনুযায়ী নাজ ফাউন্ডেশনের পাশাপাশি শুরুতে বন্ধুকে সহায়তা করেছিল ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল নামে একটি আমেরিকান এনজিও। অন্যদিকে বন্ধুর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী 96-এ শিবানন্দ যে প্রকল্প নিয়ে বাংলাদেশ এসেছিল সেটাতে সহায়তা দিয়েছিল আমেরিকার ফোর্ড ফাউন্ডেশন। নাজ ফাউন্ডেশনের এই প্রকল্পে প্রজেক্ট অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেছিল বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতারা। অর্থাৎ শুরু থেকেই বাংলাদেশে LGBT আন্দোলন আমদানি করা হয়েছিল বিদেশি, বিশেষ করে পশ্চিমা শক্তিগুলোর মতদে, সাথে ছিল ভারতীয় কানেকশন। পরবর্তীতে এই প্যাটার্ন আমরা বারবার দেখতে পাব। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির এক্সিকিউটিভ ডিরেক্টরের এক সাক্ষাৎকার থেকে এনজিওটি গড়ে ওঠার প্রেক্ষাপট সম্পর্কে জানা যায়। সাক্ষাৎকারে বন্ধুর অ্যাক্টিভিস্ট ডিরেক্টর বলেছে,
শিবানন্দের সাথে আমার প্রথম দেখা 1996 সালে। সে তখন বাংলাদেশে পুরুষদের সাথে যৌন সম্পর্ক করা, পুরুষদের যৌনতা, যৌনস্বাস্থ্য, এইচআইভি এবং সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নের জন্য বাংলাদেশ সফর করছিল। আনিসুল ইসলাম হিরো, বন্ধুর বর্তমান চেয়ারপারসন, শিবানন্দের সাথে আমার পরিচয় করিয়ে দেয়। শিব নাস ফাউন্ডেশনে কাজ করত, আর আনিসুল ছিল নাস ফাউন্ডেশনের প্রধানের বন্ধু। সেই সময় বাংলাদেশে এমএসএম সম্প্রদায় যৌনবাহিত রোগ এবং যৌন স্বাস্থ্য নিয়ে গুরুতর সমস্যায় ভুগছিল। আমার মনে আছে, আমি শিবানন্দের সাথে এমএসএম সম্প্রদায়ের যৌন স্বাস্থ্য সংক্রান্ত দুরবস্থা নিয়ে কথা বলেছিলাম। শিবানন্দ তখন এই কমিউনিটির জন্য কাজ করার আইডিয়া দিল। আমার জন্য শিবানন্দ ছিল শিক্ষকের মতো, গুরুর মতো। আমি তখন কেবলই একজন ছাত্র, মাত্র মাস্টার্স শেষ করেছি। এনজিও কিংবা সিএসও, সিভিল সোসাইটি অর্গানাইজেশন নিয়ে কিভাবে এই সিস্টেমগুলো কাজ করে এবং এরকম অন্যান্য বিষয় নিয়ে আমার কোনো ধারণা ছিল না। এই সবগুলো শিবানন্দ আমাকে শিখিয়েছে। এমনকি আমার মনে আছে প্রফেশনাল মেইল কিভাবে লিখতে হয় সেটাও আমি শিখেছি শিবানন্দের কাছে। আমি এটা বলতে পারি যে আমি আজ যা কিছু হয়েছি তার পুরোটাই শিবানন্দের জন্য। উল্লেখ্য, এই সাক্ষাৎকারটি নিয়েছে অ্যাপকম নামের একটি এনজিও। এমনকি অ্যাপকমেরও অন্যতম প্রতিষ্ঠাতা হল শিবানন্দ খান। যেহেতু বিকৃত যৌনতায় লিপ্ত পুরুষদের এইডস আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি, তাই এইডস মহামারী প্রতিরোধের অংশ হিসেবে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে সহজেই বন্ধুর মতো এনজিওগুলো কাজ করার সুযোগ পায়। এই সময়টাতে কেয়ার বাংলাদেশ এর সহযোগী হিসেবেও কাজ করতে শুরু করে বন্ধু। পরবর্তীতে কয়েক বছরে বন্ধু ফান্ডিং পায় ইউএসএইড, নেদারল্যান্ডসের দূতাবাস এবং আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ ডিএফআইডি থেকে। অল্প সময়ের মধ্যে দেশে বিভিন্ন বিভাগে ছড়িয়ে পড়ে তাদের কার্যক্রম। কিছুদিনের মধ্যে সমকামী পুরুষদের জন্য ড্রপ ইন সেন্টার ডিআইসি নামের ওয়ান স্টপ ক্লিনিক খুলে বন্ধু ও অন্যান্য এনজিওগুলো। মেডিকেল চেকআপের পাশাপাশি সমকামীদের নিরাপদ বায়ু সঙ্গমের জন্য বিনামূল্যে কন্ডম এবং লুব্রিক্যান্ট বিতরণ করা হয় সেসব সেন্টারে। এছাড়া যৌনসঙ্গী খুঁজতে এবং নেটওয়ার্কিংয়ের জন্য নিয়মিত এসব ক্লিনিকে আসা যাওয়া শুরু করে সমলিঙ্গের সাথে যৌনতায় লিপ্ত পুরুষরা। অনেক ড্রপ ইন সেন্টার সমকামী পুরুষদের একত্রে নাচ, গান এবং ক্রস ড্রেসিং অর্থাৎ নারী সাজা এর মতো কাজের জন্য ব্যবহৃত হতে শুরু করে। অর্থাৎ বাহ্যিকভাবে যৌন স্বাস্থ্যসেবা প্রদানের জন্য তৈরি হলেও এই সেন্টারগুলো প্রচারণা, গণসংযোগ, নেটওয়ার্কিং এবং বিকৃত চর্চার কেন্দ্র হয়ে ওঠে। পৃথিবীর অন্যান্য আরও অনেক দেশের মতো বাংলাদেশেও এ ধরনের এনজিওগুলোর অফিস কেবল যৌন উত্তেজক কার্যক্রম না, বরং কমিউনিটি তৈরির স্থান হিসেবেও কাজ করে। এ সময় আইসিডিডিআরবি এর মতো প্রতিষ্ঠানগুলোও সমকামীদের যৌনতা ও যৌন স্বাস্থ্য নিয়ে জনপরিসরে আলাপ তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2000 সাল থেকে হিজড়া সম্প্রদায়কে নিয়েও কাজ শুরু করে কেয়ার বাংলাদেশ এবং বন্ধুর মতো প্রতিষ্ঠানগুলো। পরবর্তীতে ট্রান্সজেন্ডারবাদের প্রচারের ক্ষেত্রে এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, তবে সে আলোচনাতে আমরা যাব আরেকটু পর। 2007 সাল নাগাদ আইনি ও প্রশাসনিক সমস্যার ক্ষেত্রে সমকামী ও হিজড়াদের সহায়তা করার জন্য 6 জেলায় উকিলদের গ্রুপ তৈরি করে বন্ধু। এই উদ্যোগেরও অর্থায়ন আসে পশ্চিম থেকে। বর্তমানে বন্ধু বাংলাদেশের 30টির বেশি জেলায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। 1997 থেকে শুরু করে গত 27 বছরে প্রতিষ্ঠানটি বিভিন্ন ড্রপ ইন সেন্টারের মাধ্যমে 50 লাখেরও বেশি কন্ডম এবং লুব্রিক্যান্ট বিতরণ করেছে সমকামীদের মধ্যে। পাশাপাশি ভূমিকা রেখেছে সমকামীদের নেটওয়ার্ক গড়ে তোলার। এভাবে শুরু হয় বাংলাদেশে এলজিবিটি আন্দোলনের প্রথম ধাপ। নাস ফাউন্ডেশন পরবর্তীতে ভারতীয় আদালতে সেকশন 377কে চ্যালেঞ্জ করবে। দীর্ঘদিন রোগে এইডসে ভোগার পর শিবানন্দ খান মারা যাবে 2013 সালে। অনেকে বলবে শিবানন্দ আত্মহত্যা করেছিল। অন্যদিকে 1996 সালে কাজ শুরু করার অল্প কয়েক বছরের মধ্যে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার পরিণত হবে
সমকামীদের নিয়ে কাজ করা বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠানে। বাংলাদেশে এলজিবিটি এজেন্ডার নেপথ্যে কারা পর্ব 2। বাংলাদেশে এলজিবিটি অ্যাক্টিভিজমের প্রথম 10 বছর কাজকর্ম চলে এইডস প্রতিরোধ আর যৌন স্বাস্থ্য সেবার ব্যানারে। পরিবর্তন আসতে শুরু করে 2006 থেকে 2007-এর দিকে। এই সময় থেকে সেবা প্রদানের পাশাপাশি সমকামীদের যৌন সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করে তাদের যৌন অধিকার এর দাবি নিয়ে আলাপ তৈরি করা হয়। বলা বাহুল্য, এখানে অধিকার দেয়া বলতে বিকৃত যৌনতার স্বাভাবিকীকরণ এবং বৈধতার কথা বলা হচ্ছে। যৌন স্বাস্থ্য এবং এইডস সচেতনতার ব্যানার থেকে বের করে এনে বিকৃত যৌনতার প্রশ্নকে অধিকারের আলাপ হিসেবে তুলে ধরার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ব্র্যাক। বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস প্রি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ সেকশন 377 সেম সেক্স সেক্সুয়ালিটিজ অ্যান্ড দ্য স্ট্রাগল ফর সেক্সুয়াল রাইটস ইন বাংলাদেশ শিরোনামে নিবন্ধে গবেষক আদনান হুসাইন মন্তব্য করেছেন, সেবা প্রদানের মডেল থেকে সরে এসে যৌন অধিকারের ব্যাপারে জনপরিসরে আলাপ তৈরিতে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা রাখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস প্রি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ এর প্রচেষ্টাগুলো। সমকামী অধিকার নিয়ে ব্র্যাকের এই সময়কার কার্যক্রমের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে 2011 সালে প্রকাশিত ক্রিয়েটিং আ পাবলিক স্পেস অ্যান্ড ডায়ালগ অন সেক্সুয়াল অ্যান্ড রাইটস এ কেস স্টাডি ফ্রম বাংলাদেশ নামের নিবন্ধে। এই নিবন্ধের লেখকরা সবাই ব্র্যাকের জেমস প্রি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ এর শিক্ষক ও গবেষক হিসেবে কার্যরত ছিলেন অথবা আছেন। এই নিবন্ধন থেকে তাদের কার্যক্রমের বিবরণ দেখাবো আমরা। প্রাসঙ্গিক কিছু অংশ আমি অনুবাদ করে দিচ্ছি, তবে আমি জোরালো অনুরোধ করব যাদের পক্ষে সম্ভব তারা যেন মূল প্রতিবেদনটি খুঁটিয়ে খুঁটিয়ে পড়েন। সূচনা: ক্রিয়েটিং আ পাবলিক স্পেস অ্যান্ড ডায়ালগ অন সেক্সুয়ালিটি অ্যান্ড রাইটস, আ কেস স্টাডি ফ্রম বাংলাদেশ শিরোনামে নিবন্ধের লেখকদের ভাষ্য অনুযায়ী 2005 সালে সমকামী অধিকার নিয়ে যুক্তরাজ্যে আয়োজিত এক গবেষণা কনসোর্টিয়ামে অংশগ্রহণ করার পর বাংলাদেশেও এ ধাঁচে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন তারা। আবারও সেই পশ্চিমা কানেকশন। সমকামিতা সহ অন্যান্য বিকৃত যৌনতা নিয়ে, তাদের ভাষায় যৌন বৈচিত্র্য নিয়ে সমাজে আলাপ তোলার জন্য 2007 সাল থেকে ব্র্যাক বিভিন্ন মিটিং, ওয়ার্কশপ এবং মতবিনিময় সভার আয়োজন করতে শুরু করে। বিষয়টিকে তারা উপস্থাপন করে মানবাধিকারের কাঠামোতে ফেলে। সমকামিতার সামাজিকীকরণের প্রচেষ্টাকে বলা হয় যৌন এবং প্রজনন স্বাস্থ্য অধিকার, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড রাইটস, SRHR নিশ্চিত করার প্রচেষ্টা। ব্র্যাকের গবেষকদের ভাষায় এই এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাবার সুনির্দিষ্ট অনুপ্রেরণা আসে 2005 সালে যুক্তরাষ্ট্রের ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে আয়োজিত একটি আন্তর্জাতিক সভা থেকে। এই নিবন্ধের প্রথম লেখক এতে অনুপ্রাণিত হন এবং ঢাকায় ফিরে আসার পর আগ্রহী ব্যক্তিদের খুঁজে বের করতে প্রথম পদক্ষেপ নেন। 2007-এর জানুয়ারিতে একটি ছোট স্থানীয় ওয়ার্কশপ আয়োজন করেন তিনি। মোট 30 জনের মতো গবেষক, সমকামী এবং অ্যাক্টিভিস্ট অংশগ্রহণ করে। আলোচনা হয় বাংলাদেশে সমকামী ও অন্যান্য বিকৃত যৌনতার স্বাভাবিকীকরণের কাজকে এগিয়ে নেবার সম্ভাব্য পদ্ধতি নিয়ে। নিবন্ধের ভাষ্যমতে, এই মিটিং থেকে উপলব্ধি ছিল যে নীরবতা সত্ত্বেও যৌনতার আলোচনাকে জনপরিসরে নিয়ে যাওয়ার ব্যাপারে অনেক উৎসাহ ও সমর্থন ছিল। এই ওয়ার্কশপটির ফান্ডিং করে ব্রিটেনের DFID, ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। ওয়ার্কশপের বিস্তারিত বিবরণ সম্বলিত একটি প্রতিবেদন ব্রিটেনের সরকারি সাইটে বিদ্যমান আছে। প্রথম ওয়ার্কশপের সাফল্য থেকে উদ্বুদ্ধ হয়ে 6 মাস পর 2007 সালে জুলাইয়ে ব্র্যাক ইউনিভার্সিটির জেমস প্রি গ্র্যান্ড স্কুল অব পাবলিক হেলথের উদ্যোগে ব্র্যাক সেন্টারে জেন্ডার অ্যান্ড সেক্সুয়ালিটি, লিঙ্গ ও যৌনতা এর উপর একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করা হয়। কনফারেন্সে অংশগ্রহণ করে যুক্তরাজ্য,
যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, তুরস্ক, কেনিয়া এবং বাংলাদেশের বিভিন্ন বক্তা ও অ্যাক্টিভিস্ট। আলোচনা হয় সমকামীদের প্রতি সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সহ এলজিবিটি সংক্রান্ত নানা বিষয়ে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যানারে আয়োজিত হবার কারণে এই কনফারেন্স ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এনজিও, নারীবাদী এবং সমকামী গ্রুপের প্রতিনিধিদের পাশাপাশি অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করে দেশের পলিসি মেকার, সুশীল সমাজ এবং মিডিয়ার সাথে জড়িত বিভিন্ন ব্যক্তি। যেহেতু কনফারেন্সটি অনুষ্ঠিত হয়েছিল ব্র্যাক সেন্টারে এবং আয়োজক ছিল ব্র্যাক বিশ্ববিদ্যালয়, তাই কনফারেন্সের বিষয়বস্তু বৈধতা ও গ্রহণযোগ্যতা পায়। আমরা তাই নীতি নির্ধারক এবং প্র্যাকটিশনারদের, নারীবাদী, অ্যাক্টিভিস্ট, গবেষক, একাডেমিক, মিডিয়া প্রফেশনাল, ছাত্র, স্বাস্থ্যসেবা প্রদানকারী, এনজিও, সমকামী, লেসবিয়ান এবং ট্রান্সজেন্ডার বিভিন্ন গ্রুপকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেই। এই কনফারেন্সের অল্প কিছুদিন পর ইন্টারন্যাশনাল উইমেন্স হেলথ কোয়ালিশন IWHC নামে একটি এনজিও ব্র্যাকের জেমস প্রি গ্র্যান্ড পাবলিক স্কুল অব হেলথের সাথে যোগাযোগ করে জানায় তারা বাংলাদেশে যৌন অধিকার সংক্রান্ত কার্যক্রমে অনুদান দিতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের এই এনজিওটি জাতিসংঘের পপুলেশন ফান্ড UNFPA এবং বিশ্বব্যাংকের সাথে কাজ করে দীর্ঘদিন ধরে। এই প্রতিষ্ঠানের গভীর সম্পর্ক আছে আমেরিকার রকাফেলার এবং ফোর্ড ফাউন্ডেশনের সাথেও। ইন্টারন্যাশনাল উইমেন্স হেলথ কোয়ালিশন IWHC এর দেয়া অনুদানের অর্থ দিয়ে 3টি কর্মশালা আয়োজন করে ব্র্যাকের গবেষকরা। এর মধ্যে 2টি ছিল প্রশিক্ষণের জন্য আর তৃতীয়টি ছিল ফলো আপ। প্রশিক্ষণে 3 ধরনের মানুষকে টার্গেট করা হয়। একটি গ্রুপ ছিল ঢাকার বাইরের একাডেমিকরা, যাতে তারা ঢাকার বাইরে যৌনতা প্রচার সংক্রান্ত কার্যক্রম, সেক্সুয়ালিটি ডিসিমিনেশন অ্যাক্টিভিটিস ডেভেলপমেন্ট করতে উৎসাহিত হন এবং ঢাকার বাইরের একাডেমিক ও ছাত্রদের আলোচনা করার জায়গা করে দেন। আরেকটি গ্রুপ ছিল সাংবাদিক এবং বিজ্ঞাপনী সংস্থা, যাতে করে তারা যৌনতা নিয়ে লিখতে উৎসাহিত হন এবং মিডিয়া ও বিজ্ঞাপনের যৌনতার নির্মাণ এবং উপস্থাপনা নিয়ে আলোচনা করেন। তৃতীয় গ্রুপটি ছিল এলজিবিটি সম্প্রদায়, যারা মূলত ছিল আন্ডারগ্রাউন্ডে। বাংলাদেশ কেবল অল্প কিছু MSM এবং ট্রান্সজেন্ডার গ্রুপ আছে যারা HIV/AIDS সংক্রান্ত প্রতিষ্ঠানগুলোর ছত্রছায়ায় প্রকাশ্যে কাজ করে। তাদের টার্গেট করার উদ্দেশ্য ছিল এই নন কনফর্মিং যৌন গ্রুপগুলোকে সক্ষমতা ও জায়গা করে দেয়া, যাতে তারা তাদের মৌলিক অধিকার নিয়ে লড়াই করার জন্য নিজস্ব এজেন্ডা গঠন, প্রশিক্ষণ ও অ্যাডভোকেসি করতে পারে। অর্থাৎ একদিকে ব্র্যাক একাডেমিক ও মিডিয়ার লোকজনকে এলজিবিটির পক্ষে কথা বলতে উৎসাহিত করছিল, অন্যদিকে সমকামীদের বিভিন্ন সংগঠনকে দিচ্ছিল কাজ করার সুযোগ ও প্রশিক্ষণ। বিস্তার ধারাবাহিকভাবে চলতে থাকে কার্যক্রম। 2007 সালের কনফারেন্সের আলোচনার নির্যাস বুকলেট আকারে ছাপিয়ে পাঠিয়ে দেওয়া হয় সারা বাংলাদেশের 150 জন স্টেক হোল্ডারের কাছে। যৌন অধিকার নিয়ে কোনো ধরনের গবেষণাকে অগ্রাধিকার দেয়া উচিত তা নিয়ে আলোচনা করার জন্য 2008 সালে একাডেমিক, এলজিবিটি সমর্থক এবং বিভিন্ন স্থানীয় সংস্থার সদস্যদের নিয়ে একটি মিটিং করে ব্র্যাকের গবেষকরা। এরই ধারাবাহিকতায় এলজিবিটি ইস্যু নিয়ে আরও গোছানো এবং সমন্বিতভাবে কাজ করার জন্য 2008 সালে ব্র্যাকের জেমস প্রি গ্র্যান্ড পাবলিক হেলথ স্কুল আলাদা একটা সেন্টার বা কেন্দ্র তৈরি করে, যার নাম সেন্টার অব এক্সিলেন্স ফর জেন্ডার, সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ রাইটস। এই কেন্দ্র তৈরিতে ফান্ডিং আসে জাতিসংঘের একটি সংস্থার কাছ থেকে। 2007 থেকে 2009 পর্যন্ত সময়টার কার্যক্রমের বর্ণনা পাওয়া যাচ্ছে আলোচ্য প্রবন্ধ থেকে। পুরো এই সময় জুড়ে আমরা বিভিন্ন ছোট ছোট মিটিং এবং ফোরাম শুরু করি। আমরা যৌন বৈচিত্র্যের উপর কিছু সিনেমা প্রদর্শনের আয়োজন করি। অংশীদারদের এবং ছাত্রদের আমন্ত্রণ জানাই।
বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৭ ধারার তাৎপর্য নিয়েও একটি মিটিং আয়োজন করি আমরা। সম্প্রতি দক্ষিণ এশিয়া জুড়ে এলজিবিটি সম্প্রদায়ের মানবাধিকার নিয়ে কাজ করার জন্য একটি দক্ষিণ এশীয় নেটওয়ার্ক নিয়েও আমরা মিটিংয়ের আয়োজন করেছি। ব্র্যাকের কার্যক্রম এবং নেটওয়ার্কিংয়ের প্রভাব ছড়িয়ে যেতে থাকে সারা বাংলাদেশ জুড়ে। 2007-এর কনফারেন্স, 2009-এর কর্মশালায় অংশগ্রহণ করে ঢাকার বাইরের 2টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সমকামিতা ও অন্যান্য বিকৃত যৌনাচারের অধিকার নিয়ে সংক্ষিপ্ত কোর্স বা মডিউল চালু করার প্রতিশ্রুতি দেন তারা। আগ্রহ দেখান নিজ নিজ অঞ্চলে যৌন বিকৃতির অধিকার নিয়ে আলাদা কনফারেন্স আয়োজনেও। একাডেমিকদের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ঢাকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কিছু শিক্ষার্থী এলজিবিটি সামাজিকীকরণের সংক্রান্ত কার্যক্রমের এই নেটওয়ার্কে যুক্ত হয়ে পড়ে। মিডিয়াতে সমকামিতাকে ইতিবাচকভাবে তুলে ধরার দিকেও মনোযোগী হয় ব্র্যাকের গবেষকরা। এজন্য অভিনব এক কৌশল গ্রহণ করে তারা। এই কৌশলের ব্যাপারে তাদের নিজের মুখ থেকেই শোনা যাক। এছাড়া যৌনতা এবং অধিকার নিয়ে স্থানীয় ও আঞ্চলিক পত্রপত্রিকাতে সাংবাদিকদের লেখালেখি করতে উৎসাহিত করার জন্য আমরা প্রকাশিত প্রতিটি নিউজ আইটেম বা গল্পের জন্য সামান্য কিছু আর্থিক পুরস্কার দেওয়ার ব্যবস্থা চালু করি। প্রাথমিক প্রতিবেদনগুলো ইঙ্গিত করে যে অন্তত 5 জন আঞ্চলিক সাংবাদিক যৌনতা এবং অধিকারের উপরে লিখেছেন এবং সেগুলো স্থানীয় পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। আর একজন সাংবাদিক রেডিওতে প্রকাশ করার জন্য একটি গল্প তৈরি করেছেন। আর্থিক পুরস্কারের মাধ্যমে এলজিবিটি আন্দোলনের পক্ষে ইতিবাচক লেখালেখি এবং সংবাদ প্রকাশের এই পদ্ধতি পরবর্তীতে বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটিও কাজে লাগাবে বাংলাদেশে ট্রান্সজেন্ডারবাদের প্রচারণায়। প্রভাব: ব্র্যাকের উদ্যোগ বাংলাদেশের এলজিবিটি আন্দোলনকে গভীরভাবে প্রভাবিত করে। এর আগে সমকামী তথা এলজিবিটি আন্দোলনের কার্যক্রম চলছিল এইডস প্রতিরোধ আর সচেতনতা সংক্রান্ত কার্যক্রমের আড়ালে। কাজ হচ্ছিল যৌন স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার ব্যানারে। ব্র্যাক এসে কাজ শুরু করে মানবাধিকারের কাঠামোকে সামনে রেখে। সরাসরি সমকামী শব্দটা ব্যবহার না করে জোর দেয় যৌন অধিকার, যৌন বৈচিত্র্য, যৌন শিক্ষা এবং জেন্ডার আইডেন্টিটির মতো পরিভাষার উপর। যদিও ঘুরে ফিরে এই সব বুলির পেছনে মূল বক্তব্য এক: যৌন বিকৃতির সামাজিকীকরণ ও বৈধতা। ব্র্যাকের কর্মপদ্ধতি এলজিবিটি এজেন্ডার প্রতিষ্ঠা নিয়ে জনপরিসরে আলাপ তোলার কাজটা এগিয়ে নিয়ে যায় অনেক দূর। ব্র্যাকে কর্মকাণ্ডের উদ্দেশ্য, পদ্ধতি এবং ফলাফল নিয়ে তাদের নিজেদের মূল্যায়ন দেখা যাক। 2007 সালে শুরু করা কার্যক্রমের ব্যাপারে তাদের নিবন্ধে বলা হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য ছিল যৌনতা এবং অধিকার নিয়ে জনপরিসরে বিতর্ক উত্থাপন করা এবং বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রেক্ষাপটে নীতি নির্ধারক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারদের সামনে বৈষম্যের মতো ইস্যুগুলোকে আরও দৃশ্যমান করে তোলা। অর্থাৎ তাদের নিজেদের বক্তব্য অনুযায়ী ব্র্যাকের কার্যক্রমের উদ্দেশ্য ছিল জনপরিসরে সমকামিতা এবং অন্যান্য যৌন বিকৃতির, তাদের ভাষায় যৌনতা ও অধিকার এর আলাপ তোলা এবং নীতি নির্ধারকদের প্রভাবিত করার মাধ্যমে বাংলাদেশের যৌন বিকৃতির সামাজিকীকরণ। আর এই কাজটা তারা করেছে অধিকারের বুলি ব্যবহার করে। তাদের ভাষায় ইতিবাচক এবং মানবাধিকারের ফ্রেমিং ব্যবহার করে বিভিন্ন স্টেক হোল্ডারদের মধ্যে যৌনতা নিয়ে আলোচনা শুরু করার জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণা টিমটি বিভিন্ন মিটিং, ওয়ার্কশপ, ফোরাম এবং জনসংলাপের আয়োজন করেছে। এক্ষেত্রে ঢাল হিসেবে কাজ করেছে বিশ্বের সবচেয়ে বড় এনজিও হিসেবে ব্র্যাকের পরিচয় ও প্রভাব। পাশাপাশি পুরো ব্যাপারটাকে মুন্সিয়ানার সাথে দেখানো হয়েছে নিরীহ গবেষণা হিসেবে। সমকামিতার বৈধতা চাই বলা হলে যেভাবে বাধা তৈরি হতো, গবেষণার ক্ষেত্রে তা হয়নি, বরং এভাবে তুলে ধরার ফলে অনেকের কাছে
বিষয়টা গ্রহণযোগ্যতা পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক পরিচয় এবং এলজিবিটি অ্যাক্টিভিজমকে সমকামিতার মোড়কে উপস্থাপন করার ইতিবাচক দিকের কথা উল্লেখ করে এই নিবন্ধে বলা হয়েছে, এটি অনুভূত হয়েছিল যে একটি বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য অনুষদ হিসাবে এই ধরনের ভূমিকা পালনে একাডেমিক বৈধতার দিক থেকে আমরা ভালো অবস্থানে ছিলাম। এই উদ্যোগের ফলে কি কি অর্জিত হয়েছে তার আলোচনাতে গিয়ে ব্র্যাকের গবেষকরা 3টি কাঠামোগত ক্ষেত্রে অগ্রগতির কথা উল্লেখ করেছেন। প্রথমত, এই উদ্যোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা বিভিন্ন মানুষকে একত্রিত করা গেছে, যারা নিজেদের অবস্থানকে কাজে লাগিয়ে সমাজকে প্রভাবিত করতে পারে, যেমন মিডিয়ার লোকজন। এতে যৌনতা এবং অধিকারের জন্য সমর্থনের ভিত্তি মজবুত ও প্রসারিত হয়েছে। দ্বিতীয়ত, এই উদ্যোগের ফলে মিডিয়া, সমকামী অ্যাক্টিভিস্ট, গবেষক এবং এলজিবিটি গ্রুপগুলোর মধ্যে মৈত্রী এবং অংশীদারিত্বের সম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন আয়োজনের মাধ্যমে তাদের একত্রিত হবার এবং আলোচনা করার প্ল্যাটফর্ম ও জায়গা করে দিয়েছে ব্র্যাক। তৃতীয়ত, এই উদ্যোগের মাধ্যমে জনপরিসরে এলজিবিটি সংক্রান্ত ইস্যু নিয়ে আরও খোলামেলাভাবে কথা বলার পরিবেশ তৈরি করা হয়েছে, যা যৌনতার ব্যাপারে সামাজিক চিন্তা এবং নিয়মগুলো পরিবর্তনে ভূমিকা রেখেছে। ব্র্যাকের এই গবেষকরা তাদের কাজের ফলাফল সম্পর্কে মন্তব্য করেছেন। আমরা দেখেছি যে এলজিবিটি গ্রুপ, গবেষক, একাডেমিক, এনজিও, স্বাস্থ্যসেবা প্রদানকারী, সাংবাদিক এবং নীতি নির্ধারকদের মতো বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করে জনপরিসরে যৌনতার উপস্থাপনাকে সফলভাবে চ্যালেঞ্জ করার মাধ্যমে বাংলাদেশের মতো রক্ষণশীল এবং চ্যালেঞ্জিং পরিবেশেও যৌনতা এবং অধিকার নিয়ে জনপরিসরে জায়গা তৈরি করা এবং আলাপ তোলা সম্ভব। এই অবদানের স্বীকৃতিও পায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়। 2013 সালে বিলিয়নিয়ার জর্জ সোরেসোর ওপেন সোসাইটি ফাউন্ডেশন $1 বিলিয়ন একটি তহবিল তৈরি করে। এই তহবিলের জন্য পৃথিবীর 12টি বিশ্ববিদ্যালয়কে মনোনীত করা হয়, যার মধ্যে একটি ছিল ব্র্যাক। ব্র্যাকের উদ্যোগের পর ক্রমশ বাংলাদেশে এলজিবিটি আন্দোলনের গতি বাড়তে থাকে। বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ারের মতো প্রতিষ্ঠানগুলোও ব্র্যাকের আনা মানবাধিকার এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকারের আলাপ তাদের প্রচারণা এবং কার্যক্রমের মধ্যে যুক্ত করে নেয়। মিডিয়া, একাডেমিক এবং নীতি নির্ধারকদের মধ্যে এলজিবিটি এজেন্ডার সমর্থনে কিছু মানুষ তৈরি করে। পাশাপাশি বিকৃত যৌনতায় লিপ্ত লোকেরা অ্যাডভোকেসি এবং অ্যাক্টিভিজম সংক্রান্ত জরুরি প্রশিক্ষণ পায়। ব্র্যাকের ওয়ার্কশপগুলোতে সক্রিয় হয়ে ওঠে বিভিন্ন এলজিবিটি সংগঠন। এদের মধ্য থেকে কেউ কেউ আগ্রহী হয় বাংলাদেশে প্রকাশ্যে সমকামী আন্দোলন শুরু করার প্রতি। আর এভাবে শুরু হয় বাংলাদেশের এলজিবিটি আন্দোলনের তৃতীয় পর্যায়।